দীর্ঘ 12 বছর পর আজ আজ আমি তার নাম জানতে পারলাম। সে যাই হোক, প্রথম থেকেই শুরু করি। সেদিন আমি আর আমার এক বন্ধুর পূর্ব পরিকল্পিত বিহারের ছোট্ট পাহাড়ি এক গ্রামে যাওয়ার জন্য শক্তিপুঞ্জ এক্সপ্রেস করে রওনা হলাম হাওড়া থেকে। সেখানে নাকি ঝর্ণার জল পাহাড়ের বুক চিরে নেমে আসে সবুজ উপত্যকায়। ফুলেরা নিঃশব্দে বাতাসে রং ছড়ায়। মেঘেরা পাহাড়ের চূড়ায় এসে ফিস ফিস করে। শুনেছি পাসাংমারা সে বনরাজ্যের সিংহাসনে আসীন। বন্ধু জায়গা পেল পাশের কম্পার্টমেন্টে, আর আমি এই কামরার আপার বার্থে। বাকি সিটগুলো পূর্ণ হয়ে গেলেও আমার সামনের সাইড লোয়ার সিটটা তখনও ফাঁকা। যে কোনো যাত্রীর জন্যই ওই সিটটা অত্যন্ত লোভনীয়। থাক, যা পাইনি তা নিয়ে আর আফসোস করে লাভ কি। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর গান শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়লাম জানি না। ঘুম ভাঙল বর্ধমান জংশনে এসে। আধ বোঝা ঘুম মাখা চোখে দেখলাম এক সমবয়সী তরুণী ওই লোভনীয় সিটে এসে বসল। সে সুন্দরী, সন্দেহ নেই, তবে সেই সৌন্দর্যে কোনো অহংকার মিশে নেই, চোখ ধাঁধানো উজ্জ্বলতা নেই। সে সৌন্দর্য কামুক আকর্ষণ সৃষ্টি করে না। যেন শ্রাবণ ভেজা কোনো বিকেল, বেলা শেষের ক্ষীণ কমলা আলোয় আভায়িত হয়ে আছে। জ্যোৎস্নার প্রলেপে গড়া তার শরীর, মুখটা ঠিক কোনো একরাঙা সহজ সরল ফুলের পাপড়ির মতো। আর সব থেকে বেশি নজরে পড়ার মতো তার চোখ দুটো, গভীর, অনেক গভীর। অনেক না বলা ব্যথা জমে আছে ওই গভীরতায়। মনকে কৌতূহলী করে তোলে। তারপর কি একটা ভেবে মনকে একটু সরিয়ে আনার চেষ্টা করলাম। হেডফোনে গানও শুনতে লাগলাম, কিন্তু আমার চোখ বারবার তার কাছেই গন্তব্য খুঁজে নিচ্ছে। একসময় বিরক্ত হয়ে ব্যাগে রাখা খাতা আর পেন হাতে তুলে নিলাম। এই মায়াবী মুখটা আমার চাই। কেন জানি মনে হলো এই নীলাভ সৌন্দর্যের ছায়া আমার মনকে শান্ত করবে পরেও। তাছাড়া সময়টাও কেটে যাবে। যদিও খুব ভালো যে আঁকতে পারি তা নয়, তবে মানুষের বোধগম্য অবয়বটা বিলক্ষণ ফুটিয়ে তুলতে পারি। এদিকে আবার ট্রেনের ঝাঁকুনি, কতটা কি পারবো জানি না। তবে যা হয় হোক না, কারণ ছবি তোলাটা ঠিক হবে না। কে কি বলে বুঝবে। ট্রেনের ঝুক ঝুক দুলনির মধ্যে দিয়ে ধীরে ধীরে আমার খাতায় তার মায়াবী চোখের কাজল, নদীর মতো ঠোঁটের তীক্ষ্ণ বাঁক, চুলের এলোমেলো ছায়া একে একে ফুটে উঠল। কিন্তু এবার মুশকিলে পড়লাম। ছবি আঁকানোর সময় বারবার তাকানোর জন্যই হয়তো আমি মেয়েটির নজরে পড়লাম। আমি একটু লজ্জিত হয়ে আঁকানো থামালাম। অবয়ব সম্পূর্ণ, কিন্তু আলো ছায়ার জাদু মন্ত্রটা তখনও দেওয়া বাকি। থাক বাবা, বিষয়টাকে কিভাবে নেবে তা তো বলা যায় না। খাতা পাশে রেখে আবার গান শুনতে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু মনের মধ্যে তাকে বারবার দেখার ব্যাকুলতা বেড়েই চলল। এই অকারণ ব্যাকুলতার কারণ কি শুধুই বয়স, না অন্য কিছু? প্রশ্ন করেছিলাম নিজেকে, কিন্তু উত্তর তখনও পাইনি, আজও পাইনি। তারপর যখন সে আবার অন্যমনস্ক হলো, ছবির বাকি কাজটা শেষ করলাম। ছবিটার মধ্যে যেমন তার নম্রতা প্রকাশ পেয়েছে, তার থেকেও বেশি ফুটে উঠেছে এক আত্মবিশ্বাসের ভাব, যেটা তার মধ্যে আপাতত নেই এক বিন্দুও।
যাই হোক, সে আমারই শিল্পকর্মের ত্রুটি। দা ভিঞ্চি তো আমি আর নই। ঠিক সেই মুহূর্তে গাড়ি দুর্গাপুর স্টেশনে এসে এক জোরালো ঝাঁকুনি দিয়ে থামল, আর সেই ঝাঁকুনিতেই খাতাটা হঠাৎ ঠিক তার সামনে নিচে গিয়ে পড়ল। মেয়েটাও ঈষৎ চমকে গিয়ে আমার দিকে উপরে তাকালো, তারপর একটু ঝুঁকে সেটা তুলে নিল। খাতাটার দিকে তাকিয়ে নিজের ছবিটাকে দেখল এক মুহূর্ত, তারপর ঠোঁটের কোণায় একটু হাসির রেখা টেনে হাত উঁচু করে খাতাটা আমার দিকে বাড়িয়ে ধরল এবং বলল, খুব সুন্দর এঁকেছেন, নিজেকে এভাবে কখনো দেখিনি। আমি বললাম, ছবিটা তো আপনারই, আপনি রেখে দিন, বরং হার ফিরিয়ে দিতে হবে না। সে মাথাটা নিচু করে ছবির পৃষ্ঠাটা নিয়ে আমায় খাতাটা ফেরত দিল, তারপর নিজের জায়গায় বসে নিজের ছবির দিকে তাকিয়ে দেখতে লাগলো। ঠোঁটে ক্ষীণ হাসির ঝর্ণা বইছে যেন তখন। তারপর একবার আমার দিকে মুখ তুলে তাকালো, যেন ধন্যবাদ জানালো নীরবে। এদিকে সে ছবির দিকে তাকিয়ে, হ্যাঁ, আর আমি তার দিকে। তবে যে ছবিটা কাছে রাখবো ভেবেছিলাম, সে কেন যে অনায়াসে দিয়ে দিলাম তাকে, জানি না। তারপর শুরু হলো এক মহাযুগীয় নীরবতা। পৃথিবী যেন থমকে আছে শক্তিপুঞ্জ এক্সপ্রেসের এই কম্পার্টমেন্টে। আমিও কিছু সময় পর পর তাকে দেখে উষ্ণ নীরবতার মাঝে শীতল হওয়ার চেষ্টা করছিলাম, আর বোধহয় সেও। কারণ বার কয়েক দুজনার দৃষ্টি সংঘাত হয়েছে, এরই মধ্যে এক চাপা নীরব অনুরাগের জন্ম হলো আমার মনে। ট্রেন তখন ধীর গতিতে এগোচ্ছে। বাইরে সবুজ বনপ্রান্তর, ছোট ছোট টিলা, মাঠ, নদী, গ্রাম যেন ধূসর চাদর গায়ে জড়িয়ে আছে। কিন্তু এই হঠাৎ বুদবুদের মতো জন্ম নেওয়া অনুরাগের পরিণতি কি হবে? আমি চলে যাব আমার গন্তব্যে, আর সে তার। ঘন্টা পার হলে তার সাথে সাথে ছবিটাও নিরুদ্দেশ হবে সারা জীবনের জন্য। আর মাসখানেক পর সব ঘটনাই হয়তো কর্মব্যস্ততার আড়ালে ঢাকা পড়ে যাবে। তাহলে এই অনুরাগ পোষণ করে অকারণ অনুভূতির ভার কেন বইব? এসব কথাই ভাবছি, গান শুনছি, আমার নজর আবার তার কাছে গিয়ে আশ্রয় নিল। ওই হাওয়াগুলো পুণ্যবতীই হবে, যারা ওই জানলা দিয়ে ভেতরে এসে তার এলোমেলো চুলেদের সাথে খেলা করছে, ছুঁয়ে পালাচ্ছে তার নরম ঘাসের মতো শরীর। ছোটবেলায় ঝড় উঠলে গাছেদের উন্মত্ত মাথা দোলানিতে যেমন শিহরিত হতাম, তার উড়ন্ত চুলগুলো আজ তেমনই শিহরিত করছে আমায়। সে এক দৃষ্টে বাইরে তাকিয়ে আছে, বাইরের নৈসর্গিক সৌন্দর্য দেখায় সে ব্যস্ত। মাঝে মধ্যে আমার দিকেও হয়তো ফিরে দেখছে, তবে ওই ব্যবধানটা বড্ড ঈর্ষান্বিত করে তুলছে আমায়। আমার তো ভ্রমণ উদ্দেশ্য এখানেই সফল। তার চোখেই তো দেখে নিলাম গভীর অরণ্যের গাম্ভীর্য, যেখানে আলো পৌঁছায় ঠিকই, কিন্তু তার ফেরা আর হয় না। তার কণ্ঠে দুরাগত কোনো বাঁশির সুর শুনেছিলাম ওই একবার, যা এখনো প্রতিধ্বনিত হচ্ছে মনের কোনো গহীন উপত্যকায়। আমার তাকে দেখেই যে তৃপ্তি হচ্ছে, তবে সে কেন বাইরে তাকাবে? আমি কি নিতান্তই শুষ্ক জীর্ণ মরুভূমি? সে আমার দিকেও তো অমন উদাসভাবে এক দৃষ্টে তাকাতে পারে। কি এক ছেলে মানুষই অভিমান হলো আমার। এদিকে আবার সংশয় মিটছে না, এ কি শুধু আমারই পাগলামি, নাকি সেও আমায় ওই বাইরের দৃশ্যপটে খোঁজার চেষ্টা চালাচ্ছে? হয়তো সে শুধু আমায় এক অসাধারণ সহযাত্রী ভাবছে, যে তার
ছবি আঁকিয়ে দিয়েছে। জানি না, কিন্তু এই অল্প সময়ে বোধহয় এক যুগ কাটিয়ে ফেললাম আমি। প্রথম দেখায় প্রেমে পড়লাম, তারপর অভিমান হলো, ঈর্ষাও হলো, আর এই বিরহের সময় সমাগত। সন্ধ্যা নেমে এলো, বাইরে হালকা বৃষ্টি নেমেছে বোধহয়, জানালায় জলের দাগ। যেন প্রকৃতি নিজেই বিরহের আলপনা আঁকছে ধীর লয়ে। ট্রেনের রোমাঞ্চিত ছন্দময় শব্দ যেন ধীরে ধীরে এক বিষণ্ণ সুরে পরিণত হলো। এক অদ্ভুত বিরহ এসে বুকের মধ্যে চেপে বসল। গান শুনতে শুনতে, আবার তাকে দেখতে দেখতে কখন আবার ঘুমিয়ে পড়লাম জানি না। আবার ট্রেনের ঝাঁকুনিতে ঘুম ভাঙল। তখন আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। আমার বন্ধু আমায় ডাকছে। কাছের জিনিস হারিয়ে যাওয়ার মতো খুঁজলাম তাকে, কিন্তু কই, নেই তো সে। আমাবস্যার চাঁদের মতো হারিয়ে গিয়েছে সময়ের অন্ধকারে। কে জানে এই দুই ঘুমের মধ্যেখানের ঘটনাগুলি সত্যি ছিল কিনা, নাকি দুই ঘুমের মাঝের স্বপ্ন। তারপর আজ 12 বছর কেটে গেছে ওই ঘটনার। জীবন তার নিজস্ব গতিতে এগিয়েছে। এদিকে আমি সংসারী হয়েছি, দায়িত্ব, ব্যস্ততা এসব এখন চিরন্তন বন্ধু। সেসবের মাঝেই আজ একটু ফাঁকা হয়ে স্ত্রীর সাথে ঘুরতে গেলাম কলকাতা বইমেলায়। শীতের বিকেল, বইয়ের গন্ধে ভরা বইমেলার মাঠ। বেশ কতগুলো স্টল ঘোরার পর জীবনানন্দের এক কবিতার বই নেব বলে এক স্টলে ঢুকলাম। হঠাৎ এক বইয়ের প্রচ্ছদে আমার চোখ আটকে গেল। ছবিটা কোথায় যেন দেখেছি, খুব চেনা একটা মুখ। সে মুখে লাবণ্য আর সারল্য একসঙ্গে খেলা করছে, এবং হঠাৎ আমার বুকে আষাঢ়ের কালো মেঘের মতো বিদ্যুৎ খেলে গেল। এটা সেই 12 বছর আগে আঁকা আমারই খসড়া ছবি। বইটা হাতে নিলাম। সেটা এক কবিতা সমগ্র, নাম আমার ছবি, আর নারী কবির নাম সুচরিতা সেন। আজকেই সেই নাম জানতে পারলাম। আমায় এমন অসহজ অবস্থায় দেখে সহধর্মিণী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তখন অবশ্য আমি কবিতার পাতা উল্টাতেই মগ্ন। কবিতাগুলোর মধ্যে অনেক মিল আছে। পরোক্ষভাবে যেন আমাকেই উৎসর্গ করা তার প্রতিটি কবিতা। এই যেমন: আমি সেই শীতের শেষ ট্রেন, রেল লাইনের ধারে কুয়াশা জমে থাকা মাঠ, নক্ষত্র দিয়ে সাজানো আমার অপেক্ষা, নীরবতা দিয়ে ঘেরা আমার ঠোঁট। কত কত বর্ষা বৃষ্টি ঝরিয়ে গেল, আবার নদীরা শুকিয়েছে মাঝপথে। অনেক শালিক সন্ধ্যার অন্ধকারে হারালো পথ, অনেক কৃষ্ণচূড়া ঝরে পড়েছে নির্জন স্টেশনের পাশে। তবু আমি আজও এঁকে যাই আমার ছবি, হাত বোলাই অবোধ শিশুর মতো। আমার ছবি আজও শেষ প্রদীপের মতো জ্বলে অনাথাশ্রমের ধূসর দেয়ালে। নিজেকে মানুষ বলে বিশ্বাস করেছিলাম যেদিন তুমি আমায় এঁকেছিলে। আমি ছিলাম কোনো দান খাতায় লেখা অস্পষ্ট নাম। আমার চিঠি আসতো অনাথালয়ের বিদীর্ণ ফ্যাকাশে খামে। আমি পাইনি শিশির ভেজা সকালের মতো কোনো স্নেহ, না কারো হাতের কোমল উষ্ণতা। অনাথাশ্রমের দীর্ঘ করিডোরে আমি শুধু জুতোর শব্দ শুনেছি, মানুষের নয়। তোমার চোখ ঘুম কেড়েছিল, পলক পড়লেই সূর্যোদয়। তারপর সেদিন এক চলন্ত ট্রেন আর আমার ছবি।
কত সহজে যেন শীতের মাঠে কোনো রাখাল আনমনে বাঁশি বাজায়। আমার কবিতা পাঠক খুঁজে মরে, তুমি পড়নি সেসব, পাইনি পূর্ণতা। তবু শব্দেরা জন্ম নেয় বনের ভেতরে জন্ম নেওয়া বুনো ফুলের মতো। এই ফুল তো ঘর সাজানোর নয়। এখনো গভীর রাতে দূরের কোনো ট্রেনের শব্দ তোমার গন্ধ নিয়ে আসে। কুয়াশার ভেতর দিয়ে দূরস্রোত ঝর্ণার জল তোমার চোখের প্রতিফলন করে। ট্রেন আসে রোজ ভোর রাতে, চলে যায় আগামীতে। এক নির্জন প্ল্যাটফর্মের মতো আমি শুধু পড়ে থাকি, আর আমার ছবি। কবিতাগুলো এমনই গত 12 বছরের ইতিহাস লেখা, সেই বিকেলের গল্প লেখা। বই বিক্রেতা বললেন, আমাদের স্টলের সেকেন্ড বেস্ট সেলিং বই এবছরের। চোখ বন্ধ করে নিতে পারেন, 30% ডিসকাউন্টও পাবেন। আপনি যদি চান তাহলে কবির অটোগ্রাফও নিতে পারেন, তবে উনি ওই যে স্টলের ওই পাশটায় বসেছেন। যন্ত্রচালিতের মতো গিয়ে লাইনে দাঁড়ালাম। কৌতূহল সীমা ছাড়িয়ে যাচ্ছে আমার। তবে কি সত্যিই সে? এ শুধু কাকতালীয় নয়, এ অলৌকিক। যখন কবয়ত্রী অর্থাৎ নারী কবির সামনে পৌঁছালাম, তখন সংশয় সত্যি হলো। সময় নিমেষে উল্টো দিকে ঘুরে আমায় দাঁড় করালো 12 বছর আগে। আমার বুকের মধ্যে দিয়ে তখন শক্তিপুঞ্জ এক্সপ্রেস দৌড়ে যাচ্ছে। মুখটা বদলে গেছে যদিও, তবে ওই দুটো চোখ দুটো আজও তেমনই গভীর গভীর বনানীর আধার জমে আছে ওই দুই চোখে। বইটা এগিয়ে দিলাম। সে আমার দিকে না তাকিয়েই বইটা হাতে নিয়ে আমার নাম জানতে চাইল, তারপর সই করতে লাগলো। নীরবতা ভেঙে বললাম, প্রচ্ছদের ছবিটা আপনি চুরি না করলেই পারতেন। তার কলম থেমে গেল, মুখ তুলে আমার দিকে তাকালো। সময়ের কাঁটা উল্টো ঘুরে মুহূর্তের মধ্যে দুজনকেই নিয়ে গেল দীর্ঘ 12 বছর আগে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে। কিছুক্ষণ থেমে সে উত্তর দিল, চুরি করেছি? আপনাকে কে বলল? এ ছবি আমাকে একজন উপহার দিয়েছিল। আর যদি চুরি করেও থাকি, এই অভিযোগ করার জন্য আপনি অনেক দেরি করে ফেলেছেন। আমি বললাম, এতটা সময় ঘুমিয়ে থাকবো জানতাম না। ঘুম ভাঙতে 12 বছর লেগে গেল। তপ্ত দিনের সন্দেহ দক্ষিণা হাওয়ার মতো মৃদু হাসি হেসে সে বইতে কি যেন লিখতে লাগলো। আমিও চুপ করে থাকলাম। তার লেখা শেষ হলে আমায় বইটা ফিরিয়ে দিল। আমি তাকে থ্যাংক ইউ বলতে সেও দৃঢ় গলায় বলল, আপনাকেও অনেক ধন্যবাদ। সে শেষ দৃষ্টিতে অনেক কৃতজ্ঞতা মিশেছিল, আর এক আলগা বাঁধনের ইঙ্গিত ছিল। হ্যাঁ, বাঁধন আলগা হয়েই বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে বইটা খুলে দেখি সে সইয়ের সাথে সাথে এই লেখাগুলো লিখেছে। আপনার আঁকা ছবি আমায় আত্মবিশ্বাস দিয়েছে, যার জন্য পৃথিবীতে কেউ নেই, কিছুই নেই। অনাথ আশ্রম যার চিঠির ঠিকানা, তার জন্যেও এত সুন্দর উপহার হতে পারে আমি কখনো ভাবিনি। ওই ছবি আমার অস্তিত্বের প্রথম অনুভব করায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি ঋণ মুক্ত, আমার কবিতা লেখাও সার্থক। ফেরার পথে অবাক এবং ঈর্ষান্বিত সুরে সহধর্মিণী প্রশ্ন করল, কে গো, ওই কবিকে তুমি আগে থেকে চিনতে নাকি? কে উনি?
আমি উত্তর দিলাম, উনি আম, একটা হারানো ছবি। দেরি করো না, চলো চলো, মেট্রো ধরতে হবে।